মিলিয়ে নেবেন। এ হচ্ছে ন্যাশনাল ট্রেনার, নাম সৌরভ সেন। আর আজ থেকে 10.5 বছর আগে মালটা এসেছিল এই প্ল্যাটফর্মেতে। অ্যাকচুয়ালি গন্ডগোলটা কি ছিল, পেটের কিছু প্রবলেম ছিল, ঠিক আছে? আর পেটের প্রবলেমের থেকে এখানে এন্ট্রি হয়েছিল। এখানে আমরা বলি না যে ফরএভার কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য নয়। আবার দেখবেন অনেকের কাছে ফরএভার যায়, কিন্তু যদি কোথাও কোনো পাপ কাজ থাকে না, ফিরে আসে ফরএভার, ঠিক কি না? আমি এখন এটা বুঝতে পারি খুব ভালো করে। অনেকের বাড়িতে গিয়ে ইয়েলো কন্টেনার পড়ে রয়েছে, সে সিল কাটতে পারছে না। ভাবুন খালি একবার, তার বাড়িতে লাখ লাখ টাকা রয়েছে, কোনো অসুবিধা নেই, তারপরও সিল কাটতে পারছে না। কেন সিল কাটতে পারছে না? কারণ ওর নিশ্চয়ই এখনো পর্যন্ত ওর পাপ খণ্ডায়নি। ওরা এখনো পরীক্ষা নিয়ে যাচ্ছে। জেনে রেখে দিন, বাঁচতে তো আমরা সবাই চাই, ঠিক কিনা? ভালোভাবে, তাও আবার হেলদি লাইফস্টাইল লিড করতে চাই। পয়সা অনেক পরের প্রায়োরিটি লিস্টে আছে পয়সা, ঠিক কিনা? কারণ যদি আজকে আমরা হেলদি না থাকলাম, যদি আমরা বিছানাতেই সোজাসাই হয়ে থাকলাম, তো কোটি টাকাও আমার কোনো কাজের না, ঠিক? এরকম আমার ফ্যামিলিতে আমার রয়েছে। মানে ফ্যামিলি বলতে কি, আমার কিছু বিজনেস পারপাস, আমার কিছু ইউজারদের কাছে প্রোডাক্ট পৌঁছেছে, সে 1 মাস ধরে এখনো সিল কাটতে পারেনি। ভাবুন, আমি যখন গিয়ে জিজ্ঞাসা করছি খাওয়া শুরু করেছেন, না এখনো না শুরু করতে পারেনি, এখনো শুরু করতে পারেনি। আচ্ছা, কেন শুরু করতে, কোথায় আটকাচ্ছে? না এই সময় পাচ্ছি না, সময় পাচ্ছি না। ওনার বউ দেখছি খালি খালি ধূপ ধুলো ঘোরাচ্ছে। এবার কি পারপাসে ঘোরাচ্ছে আমার ক্লিয়ারই হচ্ছে না। যদি ঠিকঠাক ভাবে ঘোরাতো, যদি আশীর্বাদই আসতো, তাহলে তো বর খুলে খেত। এবারে কি চাইছে ওর বউ? বরকে রাখতে না বাপি কাল্টি মার, বোঝা যাচ্ছে না। তো এটা অ্যাকচুয়ালি কি আছে, এটার সবচেয়ে বড় উদাহরণ আমি আছি নিজে। আজ থেকে 10.5 বছর আগে অ্যাকচুয়ালি আমি যে বেঁচে থাকবো এটারই কনফার্মেশন ছিল না। কারণ 10.5 বছর আগে আমার রাত্রিবেলা আমি এমন দিন গেছে, আমার মিসেস খালি উঠে বসে আমাকে দেখতো যে আমি কি আদৌ বেঁচে আছি। এইরকম পরিমাণ শরীর খারাপ হয়ে গেছিল। ভেলোর যাব, ওখানে গিয়ে চ্যাটিনার হসপিটাল আছে, ওখানে গিয়ে আমি ট্রিটমেন্ট করাবো, এই সমস্ত সব ফাইনাল। সেই রকম অবস্থাতে একজন উপরওয়ালার দূত হয়ে আমার কাছে এসেছিল। কারণ উপরওয়ালা আসে না, উপরওয়ালা আসে না, উপরওয়ালা কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। আজকে ভেবে দেখুন, আপনার কাছে কেউ একজন তো এসেছিল, হ্যাঁ, তার জন্য কিন্তু আজকে আপনি এই আশীর্বাদটা পেয়েছেন, ঠিক কি ভুল? তাহলে একটা সময়তে আমার কাছে এরকম একজন দূত হয়ে এসেছিল, আর সেই কন্টেনারটা খাইয়ে বলেছিল যে এটাকে খেলে তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি খারাপ ভালো বুঝি না, মারতা क्या नहीं करता, মারতা क्या नहीं करता। আমি তো ওটাকে জাস্ট এটাই ভেবে খেয়েছিলাম যে চলো ভেলোর যাব, ওখানে লাখ টাকা খরচা করব, তার আগে 1203 টাকা খরচা করিনি। কারণ তখন দাম ছিল 1203 টাকা। আমি খেয়ে নিয়েছিলাম, সরষের তেলের কন্টেনারের মতো দেখতে ছিল এরকম, হ্যাঁ, আমি খেয়ে নিয়েছিলাম। যখন ফার্স্টে আমাকে দিয়েছিল, ওটা দেখেও ভক্তি আসেনি যে এটা কি আবার মোবিল, গাড়ির মোবিল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তেলের ডিব্বা? বলছে না না, এর মধ্যে অমৃত রয়েছে, খেয়ে তো দেখো আগে। তো খাওয়া শুরু করলাম, আর যখন খেলাম আমার মনে আছে 3 থেকে 4 দিনের মাথাতে আমার বডি কিছু আমাকে রেসপন্স করেছিল। আর সেই ফিলিংসে আজ আমি এই সিস্টেমে ম্যানেজারে শুধু নই, আমি ন্যাশনাল ট্রেনার। তাহলে ফরএভার শুধু হেলথ দেয়? অনেক কিছু দেয়। এখনো 1 বালতি পানিও, 1 বালতি জলও নিতে পারেনি ফরএভারের থেকে। এখনো তো পুরো সমুদ্র বাকি আছে নেওয়ার জন্য, ঠিক কি না? তো রেডি আছেন আপনারা সবাই? What is natural? ন্যাচারাল মানে অ্যালোভেরাই তো বুঝি নাকি? হ্যাঁ, আমরা তো ন্যাচারাল বলতে অ্যালোভেরাই খালি বুঝি। কিন্তু ন্যাচারাল মানে প্রাকৃতিক নিয়ম কিছু আছে। প্রাকৃতিক নিয়ম বলতে ধরে নেওয়া যাক আপেল উপর থেকে নিচে পড়েছে। এর আগে উপরে উঠেছে তো, যখন স্যার আইজ্যাক নিউটন যখন ফার্স্ট এটাকে অ্যারেস্ট করেছিল, তখনও উপর থেকে নিচেই তো পড়তো। তার আগেও পড়তো, তারপরেও পড়েছে, কিন্তু ওর কোনো কাজ ছিল না। ও আপেল গাছতলায় বসছিল আর দেখলো একটা আপেল উপর থেকে পড়লো। এবার কেন পড়লো, এটাকে নিয়ে যখন রিসার্চ স্টার্ট করলো, তখন বুঝতে পারলো কি মাধ্যাকর্ষণ শক্তির জন্য পড়ছে, তাই তো? তাহলে এটা কি ন্যাচারাল নাকি? ন্যাচারাল
আচ্ছা, এবারে এই মাধ্যাকর্ষণ শক্তির জন্য উপর থেকে একটা প্লেন ক্র্যাশ হয়ে পড়ে যাচ্ছে, এটা ন্যাচারাল? তার আগে তো ঘটনা ঘটে গেছে, কি প্লেনটা উপরে উঠলো কি করে? তলায় পড়ার কথা, উপর নিচ থেকে উপরে উঠলো কি করে? দ্যাট ইজ আনন্যাচারাল। ইয়েস অর নো? আমরা সাধারণত একটা চাকরি করব, এটা ন্যাচারাল, ন্যাচারাল থিংকিং। আচ্ছা, আমরা চাকরি করব না, পুরো পাগল। সমাজের কাছে কি পাগল, মাথা খারাপ হয়ে গেছে, চাকরি বাকরি করবে না, বেকার হয়ে ঘুরে বেড়াবে, বা আমার মানে পরেরটা শুনবেই না, কিন্তু খালি আপনি খালি বলবেন এই কথা না, আমি চাকরি বাকরি কিছু করবো না, এর পরেরটা কি সেটা জানলো না, বলে কি বাবা মার পয়সা ঘুরে খাওয়া দাওয়া পয়সা নষ্ট করবে, বেকার হয়ে ঘুরে বেড়াবে, কি করবে? হয়তো দেখা গেল আপনার থেকে বয়স একটু বেশিই বড়, তাহলে আর মুখেও কথোপকথন নাও হতে পারে, বাকিটা ইতিহাস। হয়তো পরের কথাটা শোনার আগে দু চারটে বসিয়ে দিল, আগেকার দিনে তাই হতো। তো যদি আজকে ওটা ন্যাচারাল হচ্ছে, পরের কথাটা যদি কোনো একজন বলছে যে না আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো, আমি বিজনেস করবো, আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি করবো, দ্যাট ইজ আনন্যাচারাল। 14 পুরুষের কেউ তো এই ওয়ার্ডটাই শোনেনি। কি বললি কি বললি কি বললি? নেটওয়ার্ক মার্কেটিং? ওই পাশের বাড়ির ছেলেটা যে করে এখন বাড়ি ছাড়া, ওটা করবি বলছিস? নেটওয়ার্ক মার্কেটিং করে বাড়ি ছাড়া, কোম্পানির নাম তুললো না কিন্তু, মানে মানি মার্কেটিং করেছে। আগেকার দিনে এরকমই তো কনসেপ্ট ছিল, নেটওয়ার্ক মার্কেটিং মানে মানি মার্কেটিং করবে একজন। হোয়াট ইজ আনন্যাচারাল? একটা মার্বেল, যদি আপনি লোহার মার্বেল নিচ্ছেন, জলটায় যদি ছুঁড়ে মারছেন, ওটা ডুবে যাবে, এটা কি ন্যাচারাল? আবার ওই লোহারে তৈরি জাহাজ জলে ভাসছে, টাইটানিক তো ডুবে গেছে, যদি বলে ওঠে টাইটানিক ডুবে গেছিল, তাহলে ফুটো হয়ে গিয়েছিল, এটা ক্লিয়ার আছে? ওটাই বলে দিয়েছি, দেখা গেল যে এটা তো দেখাচ্ছে যে ভাষা ঠিকই আছে, কিন্তু যখন তখন ঢুকতে পারে, সেটা ঢুকতেই পারে। কিন্তু আজকে মানুষের মাথা বলুন, বিজ্ঞান বলুন, উন্নতি করেছে, তার জন্য কি হয়েছে, আজকে একটা প্রকৃতির এগেনস্টে গিয়ে আজ কাজ চলছে। বলছে কি, যখন প্রথম ব্যক্তিটি বলেছিল যে আমি না খালি মানুষকেই ওড়াবো না, আমি চেয়ার টেবিল সবকিছু ওড়াবো, যে প্লেনের আবিষ্কার করেছে, যে হেলিকপ্টার আবিষ্কার করেছে, কি মনে হয় খুব খুব সাধারণভাবেই তাকে মেনে নিয়েছিল? মানেনি। আচ্ছা, যখন এই কথাটা কেউ বলেছিল, প্রেসার কুকার ব্লাস্ট করলো, আর তার মাথায় এটা আসলো যে এত পরিমাণ শক্তি একটা বাষ্পর উপরে, বাষ্পর মধ্যে, স্টিমের মধ্যে, চলে এইটাকে কাজে লাগিয়ে তাহলে তো আমি ইঞ্জিন আবিষ্কার করতে পারি, একটা ট্রেন, একটা ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করে ফেললো কে? জেমস ওয়াট, তাই না? তাহলে আজকে যখন ভেবেছিল, কি মনে হয় ওর ভাবনাটাকে সবাই সাধুবাদ দিয়েছিল, বলেছিল যে আমি অ্যাপ্রিসিয়েট করলাম, বাহ কি ভালো ভাবনা করেছো তুমি, বাহ এর আগে তোমাকে কেউ মানে এরকম ভাবে কেউ ভাবেইনি, তুমি ভেবেছো, খুব ভালো করেছো, তুমি প্রেসার কুকার থেকে ওরকম একটা কনসেপ্ট পেয়েছো, বলেছিল? নিশ্চয়ই না, তাই না? তো এইরকম ভাবে যদি এটা আনন্যাচারাল হচ্ছে আর ওটা ন্যাচারাল হচ্ছে, চলুন অ্যাপ্রিসিয়েশন করুন। কি ন্যাচারাল যদি আমরা কোনো খাবার দাবার খাচ্ছি লাইক এরকম, আর যদি আনন্যাচারাল প্রসেস ফুড কিছু খাচ্ছি তাহলে ওরকম, তাই তো? আচ্ছা, টেস্টি কোনটা, ন্যাচারাল কোনটা, আমাদের কোনটা খেতে ইচ্ছা করে বেশি? আচ্ছা, কার জানা নেই এটা যে ওটা আমাদের শরীরের জন্য ভালো, ক্ষতি ক্ষতি, আর কার জানা আছে যে এটা আমাদের জন্য ক্ষতি, ভালো, এর জন্য ভালো, এটা ভালো, তাহলে এটা আমরা কি বেশি করে খাই? না। আচ্ছা, কোনটা বেশি করে খাই? এটা এটা হচ্ছে ন্যাচারাল। না, মানে আমাদের ভাবনাটা ন্যাচারাল। আমাদের মস্তিষ্ক ন্যাচারালি, স্বাভাবিকভাবে, স্বভাবতই, যাই বলুন না কেন, কোনটাকে নেয়? এটাকে নেয়। কিন্তু আমাদের মস্তিষ্ককে যদি ভাবাতে হয় যে ওটা খারাপ, ওটা খাবো না, ওটা খেলে আমাদের শরীর খারাপ হবে, আমাদের শরীরের ক্ষতি, কারণ ওর মধ্যে কোনো ভিটামিন মিনারেলস কিছুই যাচ্ছে না। বাট এইটাকে যদি আমাদের মস্তিষ্ককে বোঝাতে হচ্ছে, দ্যাট ইজ টু মাচ টাফ। ইয়েস অর নো? তাহলে এটাকে তো আমরা জানি এটাকে নিলে আমরা হেলদি হব, আমরা আমাদের শরীরে যদি কোনো প্রবলেম থাকছে আমরা হিল করব, ঠিক কি না? হিলিং প্রপার্টিজ রয়েছে এর মধ্যে, নিউট্রিশনাল প্রপার্টিজ রয়েছে এর মধ্যে, বাট আমরা এটাকে নিই না, কারণ এটা আনন্যাচারাল
থিঙ্কিং। কিন্তু একে যদি কেউ জিতে নিতে পারছি তাহলে কি হতে পারে, আর যদি আমরা আমাদের মস্তিষ্ককে জেতাতে না পারছি তাহলে কি হতে পারে? What we want, আমরা কি চাই? আমরা চাই এরকম একটা ফিগার। হ্যাঁ, যখনই ফটো তোলার সময় হয় একটু খেয়াল করে দেখবেন, পেটটা ভেতরে পালে ভেতর দিকে ঠেলে দিবে, ঠিক কিনা? যখন ফটো তোলার ব্যাপারটা থাকে দেখো তাড়াতাড়ি তোলো, দেরি করছো না, তাই না? তাড়াতাড়ি তুলছি, যদি দেরি করছে না ক্যামেরা সেটিং করে যেত, ক্যামেরা মোবাইল ফেলে দে, এতক্ষণ টেনে রাখা যায় না, নাকি না? এতক্ষণ টেনে থাকা যায় না, কারণ আমরা সবাই চাই কি এই নরমালি এরকম থাক, ন্যাচারালি এরকম থাক, আর্টিফিশিয়ালি নয়, আর ন্যাচারালি এরকম থাক, তাই তো? তো আমরা এটাকে চাই, আমরা কি পাই? বোঝা যাচ্ছে না সামনে কতটা এগিয়ে রয়েছে? সামনে থেকে তোলা ছবি তো, সাইড থেকে দেখলে বোঝা যেত যে কতটা সামনে এগিয়ে আছে। স্বাভাবিক ব্যাপার, যত দিন গেছে আমাদের কাটিংটা অনেকটা টিভির মতন হয়ে গেছে। আগে টিভির পিকচার টিউব কোন দিকে ছিল? পেছন দিকে ছিল, সামনে ফ্ল্যাট ছিল। এখন আমরা ফ্ল্যাট টিভি নিয়েছি, রিমোট হাতে চলে এসেছে। আগে উঠে উঠে ফার্স্ট চ্যানেল, সেকেন্ড চ্যানেল, ফার্স্ট চ্যানেল, সেকেন্ড চ্যানেল, এছাড়া আর কিছু দেখতাম না। দেখাতো না, তাই দেখতাম না। অনেক কষ্টে DD7 আসলো। জিজ্ঞাসা করলাম এটার মানে কি, DD7 কেন? বলছে দিনে দুপুরে 7 বার। DD7 দিনে দুপুরে 7 বার। তো ওটাকে যখন হলো তো 7 বার চ্যানেল চেঞ্জ করে করে দেখতে ভালোই লাগলো। ওটা অবধিও ঠিক ছিল। একজন এসে বললো কি যে চ্যানেল আর উপরে গিয়ে চেঞ্জ করতেই হবে না, বাইরে খাট থেকে নামতেই হবে না, রিমোট ধরিয়ে দিল। এবার এই রিমোট হয়ে গেল আমাদের কান। আর কোনোভাবেই আমরা আমাদের মাইন্ডকে সেট করতে পারলাম না এক জায়গায়, তাই না? এখানে রফিক, ওখানে মান্না, ওখানে হেমন্ত, সব একসঙ্গে দেখবো আমরা, তাই তো? এবার ওই করতে গিয়ে কি হয়েছে, টিভি আস্তে আস্তে ফ্ল্যাট স্ক্রিন হয়ে গেছে, আর পিকচার টিউব এখান দিয়ে বেরিয়ে এসেছে, হ্যাঁ কি না? যেটা পেছন দিয়ে টিভি ছিল, এটা এখন আমাদের সামনের দিক দিয়ে। খেয়াল করে দেখবেন, আমরা যখন এরকম ভাবে দাঁড়াবো কাউকে দেখবেন এরকম যাদের আছে, এখানটা ফ্ল্যাট স্ক্রিন, আগেকার টিভির পিকচার টিউব এদিকে বেরিয়ে দিয়েছে। তো এটা আমরা কারা কারা চাই? এটা আমরা কেউ চাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটাকে যদি আমরা না চাইছি আর যদি আমরা এটাকে চাইছি, তাহলে ওই যে খাবারটা মনে আছে, হ্যাঁ, ওই খাবারটা যদি আমরা ঠিকঠাক করছি, এটা আমরা জানি, কিন্তু আমরা সব জ্ঞান পাপি এখানে বসে আছে। তো আমরা জানি যে যদি এই খাবারটা আমরা ঠিকঠাক খাচ্ছি তাহলে আমরা আমাদের বডিকে শেপে নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা খাবো হচ্ছে উপাসেরটা, আর তার জন্য কি হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি হবে। কিন্তু এটার থেকে যদি এটাতে আসতে হয় তাহলে এটা আনন্যাচারাল থিঙ্কিং, এটা কিন্তু স্বাভাবিকভাবে হবে না, এটাকে নিয়ে আসতে হবে। সাকসেস বা ফেলিয়ার, এই দুটোর মধ্যে যদি আপনারা একটা অর্থ খুঁজে বার করতে চাইছেন তাহলে এক লাইনে একটা আপনারা লিখতেই পারেন যে যদি আপনি সাকসেস পেতে চাইছেন তাহলে আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে, সুপ্রিম স্যাক্রিফাইস লাগবে। হ্যাঁ অথবা না? লাগবে, প্রচুর স্যাক্রিফাইস লাগবে, প্রচুর ঘাম ঝরানো পরিশ্রম লাগবে, কোনো শর্টকাট নেই। কিন্তু যদি আপনারা এগুলোকে না করছেন, ফেলিয়ার হতে গেলে আপনাকে কিন্তু কিছু করতে হবে না, ওটা অটোমেটিক্যালি হবে, হ্যাঁ কি না? ফেলিয়ার হওয়ার জন্য আপনাকে কোনো স্ট্রাগল করতে হবে? আপনাকে মোটাপা বাড়ানোর জন্য কোনো স্ট্রাগল করতে হবে না, ওটা অটোমেটিক্যালি হবে। আপনি যখন হেলথ কনসিয়াস থাকবেন না, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। চেনে রেখে? হ্যাঁ, এসে মিস্টার অ্যালোভেরা, পরিচয় করাই মিস্টার অ্যালোভেরা। একে যদি আপনি ঠিকঠাক করে চিনে নিতে পারছেন তাহলে আমি আজ চিনে ফেলেছি, তো আমি আজকে এই জায়গায় পৌঁছে গেছি। যদি আপনারাও ঠিকঠাক ভাবে একে আদর দিচ্ছেন, যত্ন নিচ্ছেন এর, তাহলে এও আপনাকে এই জায়গায় নিয়ে আসতে পারে। তার উদাহরণ আমি একা নই, এখানে কিছুক্ষণ আগেও একজন বলে গেল, তাই তো? সে উদাহরণ প্রত্যেক রবিবার কেউ না কেউ এখানে এসে বলছে, প্রত্যেকে কিন্তু এর প্রেমেই পাগল।
আমারও খুব ভালো লাগে। তাই না? চলো একে দিয়েই স্বপ্ন দেখা শুরু হোক। আমরা যদি বড় বড় স্বপ্ন দেখছি, যদি আমরা নিজেকে ড্রিমার বলছি, তাহলে আমাদের স্বপ্ন কি আছে? কারণ যদি আমি জিজ্ঞাসা করছি এখান থেকে কেউ একজন বলবে, কেউ একজন, আমি কাউকে তুললে হয়তো সে বলে যে আমার আর কি কি দরকার ছিল, আমার দরকার নেই স্বপ্ন। হয়তো স্বপ্ন উচ্চারণ তোমরা বলতে পারো স্বপ্ন হয়ে গেল, স্বপ্ন। তো কেউ একজন বলুন আপনার স্বপ্ন কি আছে? বিদেশ ভ্রমণ একটা স্বপ্ন রইল। আর কেউ? কারোর কোনো স্বপ্ন? হেলদি ওয়েলদি লাইফ। হেলদি ওয়েলদি লাইফ। আর একটা এসি চালাতে বলো, পেছন দিক থেকে হোক বা এদিক থেকে দুটো চালিয়ে দিতে বলো, গরম লাগছে। হ্যাঁ, আর গাড়ি গাড়ি, ফাইনান্সিয়াল ফ্রিডম। ফাইনান্সিয়াল ফ্রিডম। আর স্বপ্ন কি আছে? নিজে সুস্থ রাখা আর পরিবারকে সুস্থ রাখা। নিজেকে সুস্থ রাখা আর পরিবারকে সুস্থ রাখা, এটা একটা বড় স্বপ্ন। আর আর কোনো স্বপ্ন? সুন্দর একটা বাড়ি। আর স্বপ্ন? স্যার ট্যাগ না দেখে জিনিসপত্র কেনা। ট্যাগ না দেখে জিনিসপত্র কেনা। পিছন দিকেরটা চালিয়ে দিন, তাহলে এদিকে হালকা হাওয়া আসবে, কারণ অসুবিধা নেই। কারণ পছন্দ যখন হয় আমাদের, হ্যাঁ। ট্যাগ দেখলেই আর পছন্দটা রাখতে পারি না। ট্যাগ দেখলে তখন আর পছন্দটা রাখতে পারবে। তাহলে ট্যাগ না দেখে একটা জিনিস কেনা, এটা একটা বড় স্বপ্নের মধ্যেই পড়ে অনেকেরই। আচ্ছা, আর কারোর কোনো স্বপ্ন? স্যার লোগোকে হেল্প করা, যাদের হেল্পের দরকার আছে তাকে হেল্প করা। তাকে হেল্প করা, ঠিক আছে, চ্যারিটি করা। আর আর কারোর কোনো স্বপ্ন বড়? মানে ফরএভারের দিক দিয়ে সব হেল্প করা। স্বপ্ন এদিকের দিক থেকে আসছে, এদিক থেকে একজনই বলছে। কি ব্যাপারটা কি? আমরা কি ভয় পাচ্ছি? স্বপ্ন দেখতে মিনিস্টার হওয়ার স্বপ্ন। মিনিস্টার হওয়ার স্বপ্ন, এটা একটা বড় স্বপ্ন। হ্যাঁ, মানে ওনার যন্ত্রণাটা বুঝতে পারছি, কারণ হোম মিনিস্টাররা এখানে বসে আছে। ঠিক আছে, আমরা আমরা হোম মিনিস্টার হব না, আমরা প্রাইম মিনিস্টার হব, তাই না? ব্যাস। তো আমাদের কোনো স্বপ্ন নেই? আমাদের কোনো স্বপ্ন, বড় স্বপ্ন কোনো? কেউ একজন বলুন স্বপ্ন। তোমার তোমার স্বপ্ন কি আছে? দেশ বিদেশ ঘোরা। আর আর তোমার স্বপ্ন কি আছে? বাড়ি গাড়ি টাকা পয়সা। ঠিক আছে, আর কোনো স্বপ্ন নেই? বাড়িতে কাকে রাখবে? কাকে? কাউকে তো রাখতে হবে। বউকে? হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে বলছি। তুই আবার বিয়ে করবে নাকি? আচ্ছা স্যার, আমার একটা কথা। হ্যাঁ বলুন তো। বলছি এই যে হেলথটা যদি ভালো থাকে মানুষের, তাহলে সব স্বপ্নই তো সবকিছু করতে পারবে। ঠিক। সব স্বপ্নই তো মানুষের পূরণ হয়। যেমন গাড়ি বাড়ি এই সমস্ত, তারপরে এগিয়ে নিয়ে যাওয়া আস্তে আস্তে মানুষকে সবকিছুর পেছনে কিন্তু হেলথই আমাদের জন্য। হেল্প। ঠিক কথাই, মানে বাস্তব প্রত্যেকটা কথা। মানে ঠিক। মানুষের এই যে যে সমস্ত সবার আগে মানুষের হেলথ, Health। তারপরে ঠিক তো? একদম একদম ঠিক। শুরুতে তো এটাই বললাম যে আপনার যদি আপনি মানে আমি যদি নিজে অসুস্থ থাকছি, তাহলে কোটি টাকাও আমি খরচা কিভাবে করবো? তো ব্যাংকেই পড়ে থাকবো, ওটা ব্যাংকের টাকা। এটা জানেন তো? টাকা যার কাছে আছে, টাকা তার। হ্যাঁ, তারপর ডাক্তারের পেছনেই বেরিয়ে যাবে। টাকা ডাক্তার বলছেন। হ্যাঁ। তাহলে ওরকম ভাবে তো আমি অ্যাকচুয়ালি, তাহলে এখানে ধরা যাক তোমাকে আমি জিজ্ঞেস, তোমার নামটা কি বলো? তোমার নামটা কি? বিনয়। এত বিনয়ী আমি কি করে কি করবো বিনয়কে নিয়ে? বিনয় কোথা থেকে আসছো? কাটুয়া। আচ্ছা বিনয়, তুমি বলে তোমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, তোমার সব সব টাকা পয়সা সবকিছু লাগবে, তাই তো? লাগবে তো? মানে মন থেকে চাইছো তো, নাকি বলার জন্য এখানে বলছো? মন থেকে চাইছো? হ্যাঁ? আচ্ছা, যা যা লাগবে এটাকে পেতে গেলে তুমি কি করতে পারো? কি করতে পারো? কি? হ্যাঁ, যেটা দরকার সেটা করতে হবে। আমি বলছি যে একদম এক্স্যাক্টলি ধরা যাক তুমি আমাকে কিছু বলেছো, তোমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, তোমার প্রচুর টাকা পয়সা লাগবে, এগুলো তুমি এক্স্যাক্ট বলেছো। কিন্তু যখন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি করতে পারো কি, এটার জন্য তুমি কি করতে পারো, তখন তুমি বলে যেটা করতে হবে সেটা করবে না। তোমাকে যদি ওটা ক্লিয়ার থাকে কি লাগবে, তোমাকে এটাও ক্লিয়ার রাখতে হবে তোমাকে তার জন্য কি করতে হবে, তোমাকে কি দিতে হবে। ঠিক কি না? যদি তুমি কি দিতে হবে এটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেদিন ক্লিয়ার হয়ে যাবে, সে আজকে হোক কাল হোক পরশু হোক, যেদিনকে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ওইগুলো তোমার জন্য সম্পূর্ণভাবে 100% বুফে সিস্টেমে পৃথিবীর মধ্যে রাখা আছে। হ্যাঁ অথবা না? আছে রাখা। যেদিনকে ওটা তোমার কাছে, এটা তোমার আজকে ক্লিয়ার হয়ে গেছে, ওটা তোমার লাগবে, যেদিনকে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে যে সালা ফরএভারই এখান থেকে সব দিতে পারে, আর যেদিনকে এটা ক্লিয়ার হয়ে যাবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি,
এর পরের যখন মিটিং এ তুমি আসবে না, তোমার পেছনে এরকম একটা ভিড় থাকবে আর তুমি সামনে থাকবে, আর এই ভিড়টা তোমার। ঠিক কথা, ঠিক কথা। ওই ভিড় বলে দেবে তোমার কাছে কি কি আছে 100%, ঠিক কি না? তো চাওয়া আর পাওয়ার মাঝখানে না আমাদের একটা জায়গাতেই আটকে যাই আমরা। চাওয়া আর পাওয়ার মাঝখানে আমাদের কোথাও না কোথাও ল্যাক করে যায় ফোকাস, কোথাও না কোথাও আমাদের লক্ষ্য স্থির থাকে না। কারণ লক্ষ্যকে আরে এ তো সত্যযুগ থেকে হয়ে যাচ্ছে। যখনই কেউ টার্গেট করছে কিছু একটা পাওয়ার জন্য, কি ধরা যাক রাবণ ভগবান শিবকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তপস্যায় বসেছে, আর মাঝখানে উর্বশীরা চলে এলো। এসেছে কি আছে, কি করতে এসেছিল উর্বশীরা? ডিস্ট্রাক্ট করার জন্য, যাতে বিপদে চলে যায়, ঠিক কি না? তাহলে এটা তো তখন থেকে হয়ে যাচ্ছে। তাহলে এখনো যখন আপনি বলেন যে, যখন কেউ যখন জিজ্ঞাসা করে যে তুমি কি করো, তুমি এই যে সুটেড হয়ে আমি যখন আসছি বেরোচ্ছি, তখন কি মনে হয় আমার বন্ধু বান্ধব রয়েছে, তারা দেখে নাহলে কি কাজ নেই, সারাক্ষণ জুতো মোজা পরে সুটেড ঘুরে বেড়ায়, কি মনে হয় একদম স্বাভাবিকভাবে ভাবে? কারণ ওরা তো ব্লেজার পরে বিয়েতে, যখন ওর বিয়ে হয়েছিল, অন্যের বিয়েতেও পড়তে লজ্জা পায়, হ্যাঁ কি না? আর আমরা ব্লেজার ছাড়া বুঝতেই পারি না যে সব জায়গাতেই পারলে ব্লেজার পরে যায়। তো কোথাও কেউ মারা গেছে সেখানেও ব্লেজার পরে ঢুকে যাবে, কোথা থেকে এসছে ব্লেজার পরে এখানে এসছে। তো ঘটনা হচ্ছে কি, ওরা অকেশনালি নিজেকে সেলিব্রেট করে, সেলিব্রিটি মনে করে অকেশনালি। আর ফরএভারের প্ল্যাটফর্ম যদি আপনার লাইফে চলে এসছে, তাহলে আপনি প্রতিটা মুহূর্তে সেলিব্রিটি। ইয়েস ইয়েস, ইয়েস। এইটুকুই ফিলিংস এর চেঞ্জ লাগবে, আর কিছু লাগবে না। এই স্বপ্নটা কি আপনি দেখতে পারবেন? হ্যাঁ, চলুন 3 সিম্পল রুলস। ওয়ার্ক হার্ড, মেক মানি। যদি আজকে প্রচুর পরিশ্রম করতে রাজি থাকছে, প্রচুর পরিশ্রম, তাহলে আপনার কাছে পয়সা আপনাকে আনতে হবে না, পয়সা আপনার পেছনে দৌড়বে। জানেন ইলন মাস্ক কি করেছে ঘটনা এই লাস্ট কয়েক দিনের মধ্যে? ওর নেটওয়ার্থ কি হয়েছে জানেন? কোনো আইডিয়া রাখেন? বিল গেটস কে 11 নম্বরে 11 নম্বরেতে বিল গেটস চলে গেছে, জানেন? ভাবুন খালি একবার, ইলন মাস্ক এমন যে স্পেসএক্স টেসলার যে মালিক, আজকে ইলন মাস্কের নেটওয়ার্থ জাস্ট জাম্প করেছে, ওর শেয়ার জাস্ট জাম্প করেছে, আর সেটা ওর টোটাল যা নেটওয়ার্থ এতদিন ছিল ওটা ডাবল হয়ে গেছে। তাহলে এবারে ও কোন জায়গায় পৌঁছে গেল? খালি একটু ভেবে দেখুন কেন ও পৌঁছলো। ওর একটাই রুলস ছিল লাইফে, যেটা আমি এর আগের মাসের ট্রেনিংয়েও বলেছিলাম। ওর একটাই রুলস লাইফে ছিল, কি? আচ্ছা, কোনো একটা কাজ করতে সাধারণত সাধারণ মানুষরা কতদিন নেবে? কোনো একটা কাজ করতে সাধারণ মানুষরা সাধারণত কতদিন নেবে? বলছে যদি 1 বছর, তাহলে ওটা 1 মাসে নামাবো। তাহলে ওটা আমি 1 মাসে নামাবো। এবার যখন এটা ডিক্লারেশন দিচ্ছে ওর টিমের কাছে, ওর টিম মনে করছে ও পাগল। পাগল উদাহরণ একটু গুগল করে নিন, একটু সার্চ করে দেখে নিন উইকিপিডিয়া। ওর লাস্ট স্পেসএক্স কে পুরোপুরি ভাবে যখন ও মানে ডুবিয়ে ফেলেই ছিল প্রায়, টেসলা শেয়ার ডাউন হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছিল যখন ও টেসলা বন্ধ করে দিতে হবে, ওকে হার মেনে নিতে হবে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে কি বলবো বিজনেসটাতে যে টিকে থাকার যে লড়াইটা, সেই লড়াইটাতে ও পুরোপুরি ভাবে হেরে গেছিল। কারণ ওকে মারতে পারলে বাকিরা আরো উঠতে পারবে, এই সিস্টেমটাই তো চলে ট্র্যাডিশনাল মার্কেটেতে। তো টেসলার কস্ট এত বেড়ে গেছে ওকে বানাতে গিয়ে, যে ও বাধ্যতামূলক ওই কস্টকে কোনোভাবে মেনটেন করতে না পারার জন্য ও পিছিয়ে আসছিল, পিছনের সাইড থেকে আসছিল। আর সেখানে দাঁড়িয়ে ওকে আরো বেশি করে ব্যাংকরাপ্ট যে কিভাবে হয়ে যেতে পারে সেটার উপরে বাকি সমস্ত কোম্পানিগুলো উঠে পড়ে লেগেছে। আর সেরকম অবস্থাতে ও খালি একটাই কথা ওর এক্সপার্ট টিমকে নিয়ে আলোচনা করেছিল, যদি আজকে আমরা কস্ট কাটিং করতে পারি, তাহলে টেসলার গাড়িকে আমরা যে প্রাইসে ওয়ার্ল্ডের কাছে রাখতে পারবো, সেখানে কিন্তু আমাদের একটা জেতার সম্ভাবনা রয়েছে। করতে গেলে কি করতে হবে? টুকটাক ফুচকার যে সমস্ত কস্টিং গুলো হচ্ছে সেগুলোকে বাদ দিতে হবে। আর তারপর রাতের পর রাত ও বলে দিয়ে শুয়ে পড়েনি। কি মনে হয়? ও বলে দিয়ে এক্সপার্ট টিমকে, ইঞ্জিনিয়ারকে বলে দিয়ে বাড়ি থেকে শুয়ে পড়েছিল? না, ও রাতের পর রাত ওই কারখানাতে, ওই ফ্যাক্টরিতে জেগেছিল ওদের সঙ্গে। তাতে করে একটা বিশ্বাস জন্মেছিল ওর টিমের কাছে, ওর ইঞ্জিনিয়ারদের কাছে, যে ও মালিক হয়ে শুয়ে রয়েছে আমাদের সাথে। তাহলে তো এবার জেতাতেই হবে মালিককে। তখন আর ওর শ্রমিক বা ওর ইঞ্জিনিয়াররা ভাবেনি যে ওর কোম্পানি, হ্যালো টেসলা ওর কোম্পানি,
ওর শেয়ার বাড়াতে হবে, ওর বিজনেস বাড়াতে হবে, এটাও ভাবেনি। টেসলা হয়ে গেছে আমাদের 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 কোম্পানি, কোম্পানি। আমাদের গাড়ি, আমাদের প্রেস্টিজ। শুরু হলো এক ঝড়, আর তাতে করে এটা শোনা গেছে মানে এরকম ঘটনাগুলো ঘটেছিল বলে এটা শোনা গেছে। একটা স্ক্রু এর উদাহরণ দিচ্ছি, কস্ট কাটিং কিভাবে করেছিল ওখানে ইলন মাস্ক। একটা এরকম হ্যান্ড রোবট 1 মিনিটে 70টা স্ক্রুকেও টাইট দিতে পারছে 1 মিনিটে। এবার 1 মিনিটে 70টা স্ক্রু, ওর স্পিড দেখে ও বলছে এটা কি, এর থেকে তো আমি 2-4 দিন প্র্যাকটিস করলে আমি 70টার বেশি স্ক্রু টাইট দিয়ে দেবো 1 মিনিটে। এটা কি করে সম্ভব, একটা রোবটকে দিয়ে এত কাজ কিভাবে কম করানো হচ্ছে। ও বলছে যে স্পিড কমিয়ে দাও, 1 মিনিটকে 20 সেকেন্ড করে দাও। বলছে কি বলছেন 20 সেকেন্ডে, তাহলে তো স্ক্রুয়ের যে দাঁতগুলো আছে ওটা ভেঙে যাবে। বলছে ভেঙে যাক, দেখি না আগে। তো 20 সেকেন্ড যখন করলো, দেখছে হ্যাঁ দাঁত সব ভেঙে যাচ্ছে, এত স্পিডে ঘুরছে, দাঁত ভেঙে যাচ্ছে। বলছে 30 করো, 30 করলো, 40 করো, 40 করলো, 40-এ গিয়ে ক্লিক করে গেল। যখন 40-এ গিয়ে ক্লিক করে গেল, কি হয়ে গেল, 20 সেকেন্ড করে কম লাগছে, আর 70টার বেশি স্ক্রু টাইট দেওয়া শুরু হয়ে গেল। এখান থেকে কস্ট কাটিং শুরু হলো না, টাইম কাটিং স্টার্ট হলো। আর আস্তে 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 এমন জায়গায় দাঁড় করালো যেখানে কারোর আইডিয়া ছিল না যে 1 মাসের মধ্যে কতগুলো গাড়িও ডেলিভারি দিতে পারবে। যেখানে ও একটা চ্যালেঞ্জ করে দিয়েছিল, যেটা 1 বছরেও পেরে উঠতো না, সেটাও 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেখিয়ে দিয়েছিল। এটা হচ্ছে ইলন মাস্ক। আচ্ছা, আমরা আমাদের গোল প্ল্যানিং কিছু সেট করেছি। ধরা যাক 2025-এ আমরা আমাদের টার্গেটকে রিচ করতে পারিনি, টার্গেটকে টাচ করতে পারিনি, টার্গেটের ধারে কাছেও যদি কেউ পৌঁছতে না পেরেছি, এরকমও তো রয়েছে আমাদের মধ্যে অনেক কেউ, আমাদের এখানে হয়তো নেই, কিন্তু আমাদের বাইরে আমাদের টিম মেম্বার, হ্যাঁ, যারা টার্গেটের ধারে কাছেও পৌঁছতে পারেনি, তাদের জন্য এই কথাটা বলছি। একটু তাদের সঙ্গে বসে জানার জিজ্ঞাসা করুন, তারা আদৌ কি টার্গেট বলে কিছু কি সেট করেছিল, ফিক্সড করেছিল? দেখবেন উত্তর আসবে না। যা পেয়েছি ওটা টার্গেট। হ্যালো, কি যা পেয়েছি ওটাই টার্গেট ছিল। কিন্তু টার্গেট যদি সেট করতো, তাহলে তার কাছে ক্লিয়ার থাকতো যে আমি 10 টার্গেটকে সেট করেছি, আমি 5 করতে পেরেছি, তাহলে আমি 50% পিছিয়ে আছি। ইয়েস অর নো? ইয়েস। আমার কাছে একটা ক্লিয়ার থাকতো আমি 50% পিছিয়ে আছি। যদি 10 টার্গেট করেছি, 9 করে ফেলেছি, তাহলে 1 পিছিয়ে আছি। তাহলে 2026-এতে আমি যখন নামবো, আমাকে খালি ওই 1 খালি মার্ক দিতে হবে। ঠিক কি না? সম্ভব কি সম্ভব না? তো যদি এখনো বুঝতে পেরে গেছি, তাহলে এবারে আমাদেরকে টার্গেট ফিক্সড করতে হবে। হার্ড ওয়ার্ক ছাড়া কোনো রকম অপশন নেই। লাগবে প্রচুর এডুকেশন। প্রচুর এডুকেশন কিসের জন্য? কিসের উপরে? ইতিহাসের বই পড়বো? বাবর, আকবর, শাহজাহান, হুমায়ুন? না। উপপাদ্য করবো, উপপাদ্য। বাবা কি ভয় ছিল, বিশ্বাস করুন। আমার লাইফে একটা ঘটনাও ঘটেছে। যখন মাধ্যমিক পরীক্ষায় আমি একজন ভালো টিচারের কাছে ভর্তি হয়েছি, কারণ অঙ্কে আমি খুব ভালো। বাবা আমাকে ভালো টিচার দিয়েছে অঙ্কে। সেখানে অঙ্কের বলে এরকম একটা কথা ছিল যে সেই টিচার যা যা সাজেশন করে দিত তাই আসতো। এই টিচার কি লাগবে, কারণ মাধ্যমিকে যা যা অঙ্ক আসবে আমাকে সব আগে থেকে শিখিয়ে দেবে। আমারও তাই ছিল। ঠিক। এবার আমাকে বলে দিল কি 18 উপপাদ্য ভালো করে মুখস্থ করে যা। 18 উপপাদ্য, বলছে ওটাকে চোখ বুঝেও যারা ছবি এঁকে লিখে দিতে পারিস, এরকম ভাবে মুখস্থ করে যা। কারণ ঘন্টা উপপাদ্যকে অনেকে দেখি পড়ে পড়ে বুঝে বুঝে লিখতে। আমার তো, আমি অঙ্কই এত ভালো আমি মুখস্থ করে গেছি। এবার মাধ্যমিকের পরীক্ষায় আমাকে স্যার বলে দিয়েছিল আগে কোশ্চেন পেপার আসার আগে শীট দিয়ে দিত। যারা যারা আমার সময়টা তারা গেস করতে পারছেন, মাধ্যমিকের পরীক্ষায় কোশ্চেন পেপার দেওয়ার আগে শীট, হ্যাঁ শীট আগেই দেয়, আনসার শীট যেটা লিখতে হবে, খাতা নাম রোল নাম্বার ওগুলো আগে চলে আসতো। আর স্যার বলে দিয়েছিল যে খাতা পেলে আগে আর কোনো কোশ্চেন পেপার দেখবি না, কি এসছে না এসছে, 18 উপপাদ্য লিখে দিবি আর চেপে দিবি, ঠিক আছে? আর যেই পেয়েছি খাতা, স্যার বলছে যে কি লিখছিস তুই? আরাম যে স্যার আমি জানি কি আসবে, সেটাই লিখছি। বলে কোশ্চেন পেপার লিক হয়ে গেল নাকি? স্যারও ভাবছে। তো দেখছি যে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, বাকি কেউই আর লিখছে না, খালি আমি একা লিখছি, আমার জন্য তো লিক হবে না তখন। তা আমি তো লিখে টিকে সব রেডি হয়ে বসে রয়েছি। এবার কোশ্চেন পেপার যখন দিয়েছে 5 মিনিট পর, 10 মিনিট পর যখন কোশ্চেন পেপার সবাই দিয়েছে, সবাই হাতে এসছে, এবারে যে আমার পাশে বসেছিল সে বলছে তুমি কি লিখলে?
ইঞ্জিনিয়ার লেভেলে সার্ভিস করে। এবার তারাও কিন্তু আজকে আমার কাছ থেকে সাকসেসের স্টোরি শুনছে, কারণ তারা হয়তো আর্থিকভাবে আমার অনেক আগে ভালো জায়গা করে নিয়েছিল, কিন্তু তারা যখন তাদের পরিবারের মাঝখানে এসে বসে তারা সবচেয়ে বড় ফেলিয়ার পায়। কেন? ওই পয়সা উপার্জন করতে গিয়ে তারা পরিবারের হতে পারে না। ঠিক কি বল? তাহলে ফরেভার কিন্তু আপনাকে সেই শান্তিটা দেবে, শুধু পয়সা দেবে না, সাথে পরিবারকেও গিফট করবে। চলো, এখানে কি এডুকেশন লাগে? এখানে যেটা লাগবে সেটা শিখিয়ে পড়ে নেওয়া হবে, ঠিক আছে? কিন্তু এসব সব তো বুঝলাম, বোঝার পরে কি করব, কি করতে যাব? ন্যাচারাল কি আমরা কি করব? বাচ্চাকে কি শেখাবো? কেন? আমি তো ওইটাই শিখেছি ছোটবেলা থেকে, তো ওটাই বুঝিয়েছি যে জব করতে হবে, বড় হয়ে কিছু করার নেই। আর এই বোঝ নিয়ে বড় হয়েছি। খুব কষ্ট হয়েছিল 2015 সালে যখন আমাকে এই বোঝ নামাতে হয়েছে আর বিজনেস বুঝতে হয়েছে। আপনাদের হাতে একটা সুযোগ রয়েছে। আমার ছেলেকে কিন্তু এখন থেকেই বুঝিয়ে দিয়েছি, ও একটা জিনিস জানে, জীবনে কখনো কি করবে না, জব ও করবে না। আমি আমার পরিবারকে নিয়ে ঘুরছি, ওকে খালি একটা জিনিস বুঝিয়ে যাচ্ছি, তোকেও তোর পরিবারকে নিয়ে কিন্তু ঘুরতে হবে, ঠিক আছে? আর সেটা শুধুই একমাত্র কে দিতে পারে? বিজনেস দিতে পারে না শুধু, কারণ তো অনেক টাইপ আছে। দিতে যদি কেউ পারে তাহলে একমাত্র ফরএভার পারে। চলুন, চেঞ্জ ইউর থট। বলে নাকি ভাবনার এত বড় শক্তি রয়েছে যে আপনি যা চাইবেন তাই পাবেন। পুরো ইউনিভার্স আপনাকে সেই অ্যাকর্ডিং সাপ্লাই দিতে থাকবে, যেটা আপনি ভাববেন। আপনার এই মুহূর্তে ধরে নেওয়া যাক, আমি এই রিসেন্ট একটা স্টোরি শুনলাম। এর আগে আপনারা এরকম গল্পগুলো শুনেছেন, কিন্তু আমি যে স্টোরিটা বলবো সেটা হয়তো আপনারা শোনেননি। শুনেছেন হয়তো যে সাপে কামড়ের একটা ব্যাপার, হ্যাঁ? সাপ দিয়ে কাটানো হয়েছে, অথচ ওকে একটা পিন ফোটানো হয়েছিল আর লোকটা মারা গেছে। আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা শুনেছেন তো, গল্পটা শুনেছেন তো, যে ফাঁসি হয়ে যাচ্ছিল, ওকে গভর্নমেন্টের তরফ থেকে বলেছে একটা এক্সপেরিমেন্ট তোমার কাছে করা হবে, তোমার উপর বডিতে করা হবে, যেখানে তোমার আরো বেশি করে পেইনলেস ডেথ যাকে বলে, তুমি বুঝতেই পারবে না তুমি মারা গেছো, ঠিক আছে? যখন তোমার ফাঁসি হবে তখন তোমার এখানটা ভাঙতে প্রচুর কষ্ট লাগবে, যখন তোমার এটা ভাঙবে তো তখন তোমার প্রচন্ড যন্ত্রণা হবে। তো সেই যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য এরকম একটা অপশন তোমায় দেওয়া হচ্ছে, তুমি যদি চাও। এটা ইফ রয়েছে, যদি তো বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পেইনলেস ডেথ হলে তো কোনো কথাই নেই, ওকে? তো বলছে ঠিক আছে। এইবারে কথাটা হচ্ছে, যখন ওকে বলা হলো কিভাবে তোমাকে মারা হবে, তো সেই কারণটা কি দেখালো? কোবরা বাইট, সাপের কামড়ে মারা হবে। আর সাপটাকে ওকে দেখানো হচ্ছে, আর তারপরে কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া হলো, দুটো পিন ওর মধ্যে ফুটিয়ে দেওয়া হলো, লোকটা মারা গেল উইদিন এ সেকেন্ড। সাপের কামড়ে নয়, কিন্তু কি ফোটানো হয়েছিল? দুটো পিন ফোটানো হয়েছিল। আর ওর ব্রেন ওকে কি বলেছিল? সাপ কামড়ে দিয়েছে। এতদূর অব্দি তো শেষ হয়ে গেল, ওটা বন্ধ করতে পারছেন না? তো ওনাকে কেউ হেল্প করবে? তো যদি আজকে এতদূর বুঝতে পারলেন, উনি মারা গেলেন কিসের কামড়ে? পিনের কামড়ে। সাপের কামড়ে নয়, পিনের কামড়ে। কিন্তু ওনার ব্রেন ওকে অ্যালাউ করেছে, তবেই তো মারা গেছে, হ্যাঁ? এবারে সবচেয়ে অদ্ভুত ঘটনা যেটা ঘটেছে, যখন পোস্টমর্টমে পাঠানো হয়েছে বডিকে, তখন বডিতে কোবরার বিষ পাওয়া গেছে। এটা কি করে পসিবল? এটা কি পসিবল? কে ওই বিষটাকে তৈরি করলো? আমাদের বডি তৈরি করলো। কে তৈরি করতে সাহায্য করলো? ইনস্ট্রাক্ট কে করলো? ইনস্ট্রাকশন দিল একমাত্র মাইন্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। চলুন, এই গল্প পুরনো হয়ে গেছে, এরকম অনেক উদাহরণ রয়েছে। কিন্তু রিসেন্ট যেটা আমি বললাম, একটা লোক আমেরিকাতে কি করেছে, একজনকে মার্ডার করবে। তো মার্ডার করবে, তো যে কোনো অর্ডার তো লাগবে, একটা কোনো আর্মস তো লাগবে। তো ও যেটাকে দিয়ে মারবে সেটা তো একটা তাহলে প্রমাণ থেকে যাবে। তো প্রমাণ যাতে পুরোপুরি ভাবে গায়েব করে দেওয়া যায়, তার জন্য ও একটা বানানো ছুরি, সেটা বরফের ছুরি বানানো। আর বরফের ছুরি বানানোর পরে যেরকম যেরকম কাজ করার, সেরকম ভাবেই ও যাকে মার্ডার করার দরকার তাকে ও মার্ডার করেছে, পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অ্যাজ ইউজুয়াল যেরকম মরে গেছে। এবারে মরে যাওয়ার পর বরফ কি হয়েছে? গলে গেছে। পোস্টমর্টমে যখন বডি গেছে, তো বডিতে কি পাওয়া গেছে? জল পাওয়া গেছে। আর কোনো ধারালো অস্ত্র দিয়ে যে আঘাত করা হয়েছে এটা পাওয়া গেছে, বাট কি দিয়ে মারা হয়েছে এটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। তাহলে কিভাবে ডিটেক্ট করবে, কিভাবে লোকেট করবে যে অ্যাকচুয়ালি মার্ডারার? তাকে আইডেন্টিফাই করবে কি করে? কিন্তু যতই যাই
যেরকম ভাবে মারা হবে। আর এই যেরকম ভাবে বলা, যেরকম ভাবে সেইভাবেই কাজ, যেই বলা সেই কাজ। ওকে কারাগারে রাখা হলো আর ওকে একটা টেম্পারেচারের মধ্যে রাখা হলো, গরমটা তাও ও সহ্য করে নিচ্ছিল, কারণ ওখানে পাখা চলছিল না, এরকম ভাবে খুব অসহ্যকর গরম নয়, কিন্তু ওকে প্রত্যেকটা দিন জেলারকে দিয়ে একটা কথা বলানো হয়েছিল, তোকে আর 30 দিন পর কি করা হবে, ফ্রিজে রাখা হবে, আর সেখানে তোর মৃত্যু হবে বরফ হয়ে। তুই বলবি অতিরিক্ত ঠান্ডায় তোকে মাইনাস টেম্পারেচারে রাখা হবে, -ডিগ্রি টেম্পারেচারে রাখা হবে। আর ওকে প্রত্যেক দিন এটাকে বারবার করে কোথায় ফিট করানো হচ্ছিল, ব্রেনকে ফিট করানো হচ্ছিল। আর আফটার 30 ডেজ ওকে কি করা হলো, ওখান থেকে বার করে নিয়ে ওকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো। আর খুব বেশি থেকে বেশি হলে 2 ঘন্টা যখন ফ্রিজ খোলা হলো, দেখা গেল ও পুরোপুরি ভাবে মারা গেছে। শুধু তাই নয়, ওর বডি বরফ হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, বরফের মতো। বডি পোস্টমর্টমে পাঠানো হলো, আর অতিরিক্ত ঠান্ডার কারণে ওটা মারা গেছে, এটা প্রমাণ হয়ে গেল। আর এই টোটালটা ভিডিও করা হয়েছিল। ওই ফ্রিজটা প্রথম কথা খারাপ ছিল, ওটার মধ্যে কোনো রকম সাফোকেশন যাতে না হয়, পর্যাপ্ত মাত্রায় অক্সিজেনের সাপ্লাই যাতে চারিপাশ দিয়ে হয়, সেরকম ব্যবস্থা ছিল, কিন্তু ফ্রিজের ঠান্ডার কোনো গল্প ছিল না, তাহলে মারা গেল। শুধু একটু ভাবুন, ভাবনার শক্তি। আজ যদি আপনি ভাবছেন, আজ যে অবস্থায় রয়েছেন ওইখান থেকে আপনাকে কেউ ভালো অবস্থায় নিয়ে যেতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি নেই। ইভেন আমি বলে দিচ্ছি, যে যে দেবতাকে মানে, ধরা যাক আমরা হিন্দু, আমরা মানি গণেশ আসুক, মা লক্ষ্মী আসুক, আমাদের অ্যাকাউন্ট ভরিয়ে দিই পয়সার জন্য, একই না? ওরা পুজো দিত তাদেরই। রাত্রিবেলা যদি মনে হয়, দেখা গেল 2টোর সময়তে গণেশ এসে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, সুর দুলিয়ে বলছে তোকে আশীর্বাদ দিলাম, যা অ্যাকাউন্টটা চেক করে নিস, ঠিক আছে? তখনও মনে হবে ভাই তুই ভাগ আগে, এই রাত্রি 2টোর সময় ভয় দেখাতে এসছিস, হয়তো হার্ট অ্যাটাকই হয়ে গেল, ঠিক কি না? মানতে পারবো না যেটা হতে পারে আমার সঙ্গে, ঠিক কি না? আর যদি একবার ভেবে নিচ্ছেন আজ যা আছে, গরিব হয়ে জন্মেছে, এটা ঠিকই, বিল গেটসের চুরি করা কথা, গরিব হয়ে জন্মেছে, কিন্তু গরিব হয়ে পড়বো না, কারণ ওটা আমার হাতে ছিল না যখন আমার এন্ট্রির টাইম ছিল, ওটা আমার হাতে ছিল না, কিন্তু এক্সিটের টাইমের আগের যে পিরিয়ডটা, ওটা কিন্তু আমার হাতে রয়েছে। আমি চাইলেই ওটাকে চেঞ্জ করতে পারি, হ্যাঁ অথবা না, পারি পারি। আপনার মাইন্ডের পাওয়ার নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো। চলুন, সত্যি সত্যি আমাদের মাইন্ডে এরকম পাওয়ার আছে, এটাকে একটু চেক করে নেবেন। হ্যাঁ, যা বলবো তা আপনাদের করতে হবে, আমার সঙ্গে করবেন, তাহলে সময় খুব কমবে, খুব ফাস্ট ফাস্ট করতে হবে। অমিত দা, নখ কাটবেন না, বললাম নখ কাটবেন না, পুরো নখগুলোকে খেয়ে ফেলছে, আমার টেনশন হচ্ছে, কি করে চুলকাবে বলে। আপনাদের সকলকে বলবো, কিছুক্ষণের জন্য যেটা ভাবো আপনাদেরকে সেটা ভাবতে হবে, ঠিক আছে? ভাববেন, চোখ বন্ধ করবেন না, চোখটা খোলাই রাখবেন। আগামী কিছুক্ষণের জন্য আপনাদের মুখের ভেতরে একটা জিনিস আমি দেব, আর সেটা আমি কিন্তু আপনাদেরকে মৌখিক ভাবেই দেব, আপনারা খালি একটু ফিল করে দেবেন। এটা হচ্ছে পাতি লেবু। আর একটু ইমাজিন করুন, আপনি জিভটা বার করেছেন, আর জিভের ওপরে পাতি লেবুটাকে চিপে এক ফোঁটা করে রস পড়ছে। জল এসে গেছে, একটু খেয়াল করে দেখুন, তারপরে কি লেভেলের টক, হ্যাঁ, কি লেভেলের টক, খালি একটু ভেবে দেখুন। যদি এটা সত্যি সত্যি, আমি বলতে পারছি না, আমাকে তাহলে গিলে দিতে হবে। যদি সত্যি সত্যি এটা হলো, কনসা লেবু আপনি খেলে দেখুন, কিচ্ছু না। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনার সঙ্গে কোটি টাকার চ্যালেঞ্জ, ঠিক আছে? যে জলটা বানিয়ে রাখে, ঢাকনাটা সরিয়ে এরকম করে 1 মিনিট থাকবেন জল না ফেলে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ। ফুচকা যার পছন্দ নয়, আমি এটাও বলে রাখলাম, ফুচকা পছন্দ নয়, জীবনে খাইনি, তারপরেও ওই স্মেলটা খালি যাবে না,
আর তারপর থেকে রিঅ্যাকশন স্টার্ট হবে কি হবে হবে আচ্ছা কে করলে এটা আপনাকে কে তাহলে এরকম প্রচুর উদাহরণ রয়েছে খালি একটু ভালো জিনিস ভাবিয়ে দিন পজিটিভ ভাবিয়ে দিন কারণ যা এটা হচ্ছে এমন একটা জিনিস যা একে আপনি ফিট করাবেন এ সেই অ্যাকর্ডিং ডেলিভারি দেবে আপনি একে গার্বেজ বানাবেন ডাস্টবিন বানাবেন আপনাকে কি দেবে ও ডেলিভারি নোংরাই দেবে আবার আপনি এখানে খালি পজিটিভ ভাবাবেন খালি পজিটিভ তোর দ্বারাই হবে কে কি বললো কিছু যায় আসে না ও তুই ফরএভার করছিস ও তুই নেটওয়ার্কিং করছিস তোর হয়ে গেল তাহলে জেনে রেখে দেবেন সত্যি সত্যি আপনার তো হয়ে গেল ও রয়ে গেল ও ও রয়ে গেল আপনার তো হয়ে গেল जीरो से हीरो बनना है जिंदगी में रिस्क लेना ना लेना ही सबसे बड़ा रिस्क इलॉन मस्क के কথা কারণ ও জীবনটাতে খালি রিস্কের পর রিস্ক নিয়ে গেছে এটা হচ্ছে এমন একটা জিনিস আজকে যারা এই কথাটা বলেন আপনাকে যে না আমি একটা কাজ করি আমার দ্বারা না সময় নেই আর আমার অন্য কোনো কিছু করা পসিবল নয় তাদের জন্য এই উদাহরণটা আপনারা দিতে পারেন দেখবেন এই শিক্ষাটা ওর কাছেও রয়েছে একটা ইঁদুর কখনো বা একটা সূচো কখনো তার ঘরের মধ্যে একটা দরজা রাখে না একটা সূচোর যখন আপনি আড্ডা দেখবেন যার ঘরটা দেখবেন সেখানে দেখবেন ও একাধিক জায়গায় দরজা বানিয়ে রেখে দিয়েছে দরজা মানে ফুটো বানিয়ে রেখে দিয়েছে ও তো আর কার্পেন্টার পায় না দরজা এরকম একটা বানিয়ে রাখবে তো ও ফুটো বানিয়ে রেখে দেয় তার কারণটা কি তার কারণটা হচ্ছে যদি কোনো একটা জায়গা থেকে একটা সাপ ঢুকছে ওকে মারার জন্য তাহলে ও সেকেন্ড দরজাটা বা থার্ড দরজাটা দিয়ে ও বেরিয়ে যেতে পারবে ও প্রাণে বাঁচবে তো যদি আজকে কেউ কোনো একটা ছোট মোটো বিজনেস করছে কোনো একটা চাকরি করছে কিছু করছে যদি সাইড বাই সাইড ফরএভারকে রাখছে তাহলে এ জানে না ও যে ভবিষ্যতে ফরএভার ওকে কি রিটার্ন দিতে পারে কিন্তু যদি কোনোভাবে ওর বর্তমানের যে কাজটার থেকে ওর রোজগারটা হয়ে ওর ফ্যামিলি চলছে যদি ওই কাজটা কোনোভাবে একটুও ডিস্টার্ব চলে যাচ্ছে তাহলে অ্যাটলিস্ট ফরএভার তো সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে একদম ঠিক কি না এক ওকে অসুস্থ হতে দেবে না আর দুই ইনকাম জেনারেট এমটি ওয়ালেট একদম কারণ আপনি যদি বেরোচ্ছেন বাইরে আর যদি একটা অ্যালোভেরাও বিক্রি করছেন তাহলেও কিন্তু অনেক প্রাইভেট সেক্টরের রোজের টাকা উঠে আসে নতুনদের জন্য কিন্তু নয় যারা পুরনো তারা হিসাবটা করে নিন ঠিক আছে চলুন তাহলে এরপরে কি হবে বিজনেস না জব কোনটা করবেন বিজনেস ফরএভার আর কোনো অপশন কি আছে যদি আজকে ফরএভারের কথা বলছি তাহলে ফরএভারের এখানে প্রথম কথা একটা ম্যানেজমেন্টের কোম্পানি বিগত 47 বছর ধরে এই কোম্পানিটা রান করছে 170টা দেশ জুড়ে যেখানে 170টা দেশের ল এন্ড অর্ডার কে ম্যাচ করে গেছে কোনো একটা কোম্পানি বা ম্যাচ করে নিয়ে চলছে কোনো একটা সিঙ্গেল অ্যারেস্ট পর্যন্ত নেই কোনো স্ক্যাম নেই কোনো ব্ল্যাক স্পট নেই তাহলে আপনি এরকম একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন একটু ভেবে দেখুন আমরা কারা যদি এটাকে জিজ্ঞাসা করি তাহলে বলবো আমরা হচ্ছি তারা যেখানে জাপানের একটা চিংড়ি মাছ ভর্তি ট্রলার যখন জাপানিজরা ফেরত পাঠিয়ে দিল দুটো অ্যান্টিবায়োটিক পাওয়া গেছিল ওই চিংড়ির মধ্যে বডিতে আমরা কারা আমরা হচ্ছি ওই চিংড়ি খেলো আমরা কারা ওই চিংড়ি যখন ব্যাক করলো ইন্ডিয়াতে ফেরত পাঠিয়ে দিল জাপান ফেরত চলে আসলো ইন্ডিয়াতে আমাদেরকে জামাই আদর করে শাশুড়িরা ডেকে খাওয়াচ্ছে আর চিংড়ির মালাইকারি খাওয়াবে অত বড় চিংড়ি কখনো দেখিসনি এই সুযোগে জামাইকে হাত করে দিল জামাইও গিয়ে ভরপেট খেয়ে চলে এলো দুটো অ্যান্টিবায়োটিক মারা চিংড়ি মনে আছে দেখবেন সার্চ করে তাহলে সাবজেক্টটা হচ্ছে জাপানের মতন দেশ কেন এই কথাটা বললাম হেলথ কনসিয়াস কান্ট্রি হ্যাঁ ন্যাশনাল ড্রিঙ্ক অ্যালোভেরা ওখানকার রাষ্ট্রীয় ড্রিঙ্ক ওই ইয়েলো কন্টেনার আর সেই কন্টেনারটা আমাদের এখানকার বুদ্ধিজীবীদের দেশেতে আমারই একজন ইউজার এক মাস ধরে রেখে দিয়েছে ওকে নোবেল দেওয়া উচিত কিনা কত জানে তার জন্য এটা জানে না সব জানে তো এরকম ধরনের আপনাদের কাছেও কেউ না কেউ থাকবে আপনাদের কাছেও তো এরকম উদাহরণ আছে অবশ্যই থাকবে তাদেরকে থ্যাঙ্কস জানাবে যে আপনাদের উপরে গিয়ে কৈফিয়ত দিতে হবে যে আপনাদের থিঙ্কিং এই যে মাথাটা কে বানিয়েছিল ভগবান তো বানায়নি এরকম ইউনিক ডিজাইন ওপরওয়ালা পারবে না করতে কারণ
পেয়ে গেছি, তাই না? ওরা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। যাই হোক, পরে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি 170টা দেশের যে লয়াররা তার সঙ্গে ম্যাচ করে গিয়ে আজকে 47 বছর ধরে সিঙ্গেল অ্যারেস্ট নেই এরকম একটা কোম্পানি রান করছে, তাহলে এর বিজনেস করা উচিত? ইমাজিন করুন। বেসিক রিকোয়ারমেন্ট কি? খালি জেদ ধরে নিন, আর কিছু লাগবে না। খালি যদি একবার জেদ ধরে নিচ্ছেন, वो मौत से भी लड़ जाते हैं जो एक बार जीत कर लड़ जाते हैं। প্রচুর উদাহরণ রয়েছে, তার মধ্যে একটা উদাহরণ কে স্টিফেন হকিং। মাত্র কলেজ লাইফেই ওর এমন একটা রোগ হলো যে রোগেতে ডাক্তার বলে দিয়েছিল তুমি আর হয়তো খুব বেশি থেকে বেশি 2 থেকে 3 মাস বাঁচবে। কি হবে? এই রোগটা হচ্ছে কোটিতে একজনের হয়, লাখে একজনের হয়েছিল। সেটা হচ্ছে আমাদের ইরফান খান মারা গেছিল, এক ধরনের ক্যান্সার, লাখে একটা হয়। ইরফান খান যে বলিউডে একটা মারা গেল, ঠিক এর কোটিতে যে একজনের রোগটা হয় সেই রোগটা ওর কাছে এসেছিল। আর সেটা কি হয়, ওর পার্মানেন্টলি একটা করে অর্গান কি হবে, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, ওই অর্গানটা কাজ করবে না। তো 3 মাস পর ওর ব্রেন পড়ে যাবে আর ও মারা যাবে। এটা যখন ডিক্লারেশন দিয়ে দিল ডাক্তার, তো তখন ও হাসতে হাসতে পরিবারের লোকের কাছে বলেছিল যে আমি এখনো 50 বছর বাঁচবো, চিন্তা করো না। 68 বছর বয়সে মারা গেছে। কি করে সম্ভব? ও সব অর্গান পড়ে গেছিল, একটা করে সাইড পড়েছিল, ডান হাত, বাম হাত, পা সব পড়ে গেছিল। জাপান থেকে এই হুইল চেয়ারটা বানানো হয়েছিল, যেরকম ভাবে ও ভাববে সেই অ্যাকর্ডিং ওখানে টাইপ হবে, ওর কম্পিউটার স্ক্রিনের মধ্যে সেগুলো উঠে আসবে, ওর ভাবনার মতন করে ওর হুইল চেয়ার চলবে, ডানে বামে পায়ে যেখানে যেখানে। কিন্তু ঘটনা হচ্ছে ও খালি একটা জায়গাতেই বিজ্ঞানকে পুরো আঙুল দেখিয়ে দিল, কি যে তুমি যা বলেছো ঠিক আছে, রোগটা তো আমার শরীরে এসেছে, এটা তো তোমার কিছু হাত নেই, কিন্তু আমার হাত যেটাতে রয়েছে সেটা হচ্ছে আমার মাইন্ড। ব্রেনটা আমার, মাইন্ড আমার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমার, আমি ওকে হার মানতে দেবো না, আমি মরবো না, আমি মারুঙ্গা রে সালা। খালি ও একটা জিনিস ওর মাথাকে বুঝিয়ে দিল, আমি মরবো না, আর যাই হোক না কেন। আর বাস্তবে ও বেঁচে গেল 68 বছর পর্যন্ত। আর যেতে যেতে এমন কিছু পৃথিবী মানুষের কাছে দিয়ে গেল যার জন্য অমর হয়ে গেল। সময় যাত্রা সম্ভব। ইনি হচ্ছেন কোনো সাধারণ ব্যক্তি নন, সারা পৃথিবীর মধ্যে টপ মোস্ট সায়েন্টিস্টদের তালিকাতে ওনার নাম 3 থেকে 4 নম্বরের মধ্যে আসে। ব্ল্যাক হোলের আবিষ্কর্তা, মহাকাশে। সময় যাত্রা সম্ভব উনি বলে গেছেন। টাইম মেশিন এই কনসেপ্ট দিয়ে গেছে, ঠিক আছে? চলো, সময় একদম কম। আচ্ছা, জিদ্দি ইনসান, না দশরথ মাঝি সিনেমা বেরিয়ে গেল, তারপরে জানতে পারলাম, তার আগে তো আমরা অনেক জানতামই না এরকম একটা ঘটনা ঘটে গেছে, যে পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিয়েছে, খালি বউ প্রেগনেন্ট অবস্থায় মারা গেছে। জেদ ধরে নিয়েছিল, মানে সম্ভব। যখন হাতুড়িয়া ছেলে নিয়ে বেরোচ্ছিল, ওকে ঢিল ছুঁড়ে মারছিল, পাগল বলছিল, সবাই পাগল বলেছিল যে কি পাগল আমি শুরু করেছিস তুই। কিন্তু ও একটা কথা বলে, জব তক তোরেঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, জব তক তোরেঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। আর বাস্তবে দেখিয়ে দিয়েছে, আর আজ সারা পৃথিবীর মানুষ উঠেছে। কি মনে হয় খুব জার্নিটা সহজ ছিল? খুব জার্নিটা সহজ আপনাদের? না, খুব জার্নিটা সহজ ছিল বা এখনো জার্নিটা খুব সহজ? একদম না, বিশ্বাস করুন। থ্যাঙ্কফুল আমার ঈশ্বরের কাছে যে আমাকে যা যা চ্যালেঞ্জ দিয়েছে, আমার বয়সে অনেক কারোর কাছে সেই চ্যালেঞ্জগুলো এসে পৌঁছায়নি, তার জন্য আমার বয়সে আমার কাছে যা যা রয়েছে তা অনেকের কাছে নেই। ইয়েস, এই ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল থাকুন যদি আপনার কাছে আজকে চ্যালেঞ্জ আছে প্রচুর। অরুণিমাসি না, 2 পা চলে গেল, ট্রেন থেকে লাফ করে যখন পড়ে গেছিল তখন 2খানা পা চলে গেল। অরুণিমাসি না রোডলো কি, যখন হসপিটালের বেডেতে শুয়ে রয়েছে, রোডলো হচ্ছে কি ট্রেনের টিকিট না কাটার জন্য। যখন চেকার উঠেছে ও দেখে লাফ মেরেছে টেনশনেতে, আদৌ তো তা না, অ্যাথলেটিক ছিল, ওইটুকু পয়সা তো ছিলই, কিন্তু ওর সোনার চেন টান দিয়ে দুষ্কৃতী বেরিয়ে যাচ্ছিল, তাদেরকে ও ছাড়বে না, ধাক্কা দিয়েছে, পড়ে গেছে, 2 পা চলে গেছে, সারা রাত ধরে ওখানেই পড়েছিল। বলছে যখন ওর অটোবায়োগ্রাফিতে যখন ওকে বলতে বলা হয়েছে, ও বলছে যে সারা রাত ধরে ছুঁচোতে ওর মাংস কামড়ে কামড়ে খেয়েছে। পরের দিনে যখন অপারেশন করতে ডাক্তার বলছে যে আরে তোমাকে অরুণিমা এরকম ভাবে আমরা অপারেশন করতে পারবো না, আমাদের এখানে সে সমস্ত অজার নেই, ও সমস্ত ইনস্ট্রুমেন্ট নেই যেগুলো অপারেশনের জন্য লাগে, আর সবচেয়ে বড় কথা তোমাকে একটা পেইন কিলার দিয়ে ওখানে অবশ করতে হবে জায়গাটা। ডাক্তারকে বলছে ডাক্তার বাবু সারা রাতের যে যন্ত্রণা আমি সহ্য করেছি তার থেকে বড় যন্ত্রণা হতে পারে কি? ডাক্তার বলছে না, বলছে তাহলে অপারেশন করে ফেলুন। আর প্রথম ইতিহাসে হয়েছিল ডাক্তার অপারেশন করছে আর ডাক্তার ওকে ব্লাড দিচ্ছে, বেঁচে গেল। বাঁচার পরে ফার্স্ট তার মাথায় আসলো অ্যাথলেটিক ছিলাম, দৌড়টাই তো আমার মেন কাজ ছিল, পায়ে চলে গেল, তাহলে উপরে
তাহলে উপরওয়ালা আমার জন্য নয়, জেনে রেখে দেবেন আপকা মন কা নেহি তো উসকে মন কা হি সহি। শালা কিছু অন্য ডিজাইন করে রেখে দিয়েছে 100%। ও বেরিয়ে খালি একটাই কথা ভাবলো কি, যখন আমি অ্যাথলেটিক ছিলাম ওটা করতে পারলাম না, তো এবার আমি এভারেস্ট সাবমিট করব। বেরিয়ে এভারেস্ট সাবমিট করার ট্রেনিং স্টার্ট করলো। 3 বছরের মধ্যে, সার্চ করে একটু দেখে নিন, 3 বছরের মধ্যে এভারেস্ট সাবমিট করেছে। ঠিক। আর আজকে ডেটে দাঁড়িয়ে সারা পৃথিবীর মধ্যে যত বড় বড় এভারেস্টের মতো পাহাড় পর্বত রয়েছে সব ওর মোটামুটি অলমোস্ট সবকটা ডাউন হয়ে গেছে, অ্যাচিভ করে নিয়েছে, সাবমিট করে নিয়েছে। আজ ও ওয়ার্ল্ড ফিগার আর মোটিভেশনাল ট্রেনার, মোটিভেশনাল স্পিকার। খালি ভাবুন, ও এখন ওর কথাটাই বলে যে আমার তো দুটো পা নেই, তোমাদের তো সবকিছু, সব অঙ্গ তো অক্ষত রয়েছে, তাহলে তোমরা কেন পিছিয়ে আছো? যদি আমি পা ছাড়া উঠতে পারি ওপরে এভারেস্টের মতো, কত সহজে বলছি তাই। এভারেস্ট মানে এই একটু পাহাড়, যে আমরা রাস্তায় চলতে গেলে যে বাম্পার গুলো থাকে না, ওরা ওটাই বলি একটা এভারেস্ট। ইনি হচ্ছেন আমাদের সুনীল গুপ্তা, আমাদের ঘরে ঘরে ঠাকুরদাদা বলা হয়, ঠিক আছে। ভালো করে হিন্দিটুকুও বলতে পারতো না, আজ উনি স্পিকিং পাওয়ার ইংলিশে শুনলে মাথা খারাপ হয়ে যাবে, ফরেনার মনে হয়, কারণ স্কিন কথা বলে দিয়েছে, কারণ পয়সা আলটিমেট কথা বলে, হ্যাঁ কি না? বুঝবে, ফেসবুকে কিছু পোস্ট আছে বেশ ভালো লাগে দেখতে। হ্যাঁ, বলছে দেখতে কি বিভৎস বাজেছিল কপিল শর্মাকে, হ্যাঁ, চুল ছিল না, টাক পড়ে গেছিল। দেখবেন কপিল শর্মা শো দেখেছেন কেউ? কপিল শর্মাকে দেখতে কিরম ছিল, গালগুলো কিরম ভেতরে ঢোকা, চুল নেই। আর আজ কপিল শর্মা শো থেকে ওর একদিনের বাজেট কত আছে একটু সার্চ করে দেখবেন, সবচেয়ে হাই পেইড অ্যাক্টরের মধ্যে ও এখন পড়ে, সবচেয়ে হাই ডিমান্ড বলিউডের মধ্যে। শোটাকে চালাতে পারে একমাত্র সালমান খান, সালমান খান বলে চালাতে পারছে, এরকম জায়গা। আর সেরকম পপুলারিটি পেয়ে গেছে বলে চলছে। ওর পার্টকে, ওর ওই শোটা করার জন্য কত টাকা নাই একটু সার্চ করবে, গুগল করবে, জানতে পারবে। তো আজ কপিল শর্মাকে দেখতে কেমন? আরে একটা চামচ নিয়ে গেলে গাল দিয়ে কাটালে গ্ল্যামার পড়ে যাবে চামচের মধ্যে, এরকম গ্ল্যামার হয়ে গেছে। কিভাবে আসলো, কোথা থেকে আসলো? সেই কপিল শর্মাই তো ছিল, নিয়ে আসলো কে? पैसा भगवान नहीं होता, पर भगवान से कुछ कम नहीं होता। তো জেনে রেখে দেবেন একটা জিনিস, যদি আজকে আপনাকে দেখতে পারে না, আপনার কাছে পয়সা নেই, যেদিন পয়সা চলে আসবে না, দেখবেন আপনি সালমানের থেকে কিছু কম না। আমাদের সালমান খান, হ্যাঁ, ফরেভার করে আজ কতগুলো রিসর্ট প্লাস হচ্ছে কতগুলো হোটেল দিল্লির বুকে রয়েছে, আমার জানা নেই, ওনার জানা আছে, কিন্তু বলছেন কোনোটাতে আমি যাই না, কারণ আমি ফরেভার করে ওগুলো করেছি, ওগুলো করে ফরেভার করবো না। আমি ফরেভার করে যদি আজ আমার 10টা হোটেল রয়েছে তার মধ্যে 20খানা করতে পারবো, ফরেভার আমাকে সে খাবার দিয়েছে, কিন্তু ওইগুলো করে কখনো আমি ফরেভারকে সিলেক্ট করিনি, ঠিক কি না? মানিক আগরওয়াল, মানিক আগরওয়াল এই বয়সেতে ইচ্ছা হচ্ছে কি যে আমি না একটু প্লেন চালানো শিখবো। ইন্ডিয়াতে কেউ প্লেন চালানো শেখায় না, শেখায় কি রাশিয়াতে। তো কোথায় যাবো? রাশিয়াতে যাবো, রাশিয়াতে গিয়ে একটু প্লেন চালানো শিখে আসবো। প্লেন চালানো শিখে এসছে রাশিয়া থেকে গিয়ে। খালি একটু ভেবে দেখুন, পয়সা থাকলে, আমরা এই প্রবাদটা শুনেছিলাম, পয়সা থাকলে ভূতের, আমি জানতাম না, আপনারা বললেন না, জানতাম। সিম বিক্রেতা, সিম বিক্রি করতো দোকানে দোকানে গিয়ে, আর আজ আমাদের মনে রাজ করছে। আমি এই বাগানে যাচ্ছি, আমি বলি নানা কাটে কাজ, কারণ একটাই জিনিস চেনেন, ডিসিপ্লিন, আর কিছু চেনেন না, ঠিক আছে? ডিসিপ্লিনের বাইরে কোনো কথা জানেন না, বোঝেন না। ইনি হচ্ছেন আমার টিমের, আমার গুরু, আমার নানা পাটেকার, আর এ হচ্ছে ডাইরেক্ট আমি। তো এই অবধি আমার বলার ছিল, যদি মনে কোনো সংশয় থাকছে তাহলে তো 2025 যেরকম গেছে 26 সেরকম যাবে, কিন্তু যদি মনে করছেন টার্গেট